সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় প্রতারণার ফাঁদে নিঃস্ব সাঁওতালরা। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। মাঝখানে আছেন অধ্যাপক ডক্টর সাদেকা হালিম, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং ওই প্রান্তে আছেন কাজী সিরাজ, সিনিয়র সাংবাদিক ও কালামিস্ট। তবে আলোচনা শুরুর আগে চলুন দেখিনি এখনকার প্রধান শিরোনামগুলো। গাইবান্ধার সাঁওতাল পল্লীতে আতঙ্ক কাটেনি এখনো। খাবার ও আবাসন সংকটে মানবেতর জীবনযাপন। আওয়ামী লীগের প্রতিনিধি দল ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের ঘটনাস্থল পরিদর্শন। রাজধানী বাড্ডায় গারো তরুণী ধর্ষণ মামলার মূল আসামি রুবেল নিম্ন আদালত থেকে পালিয়েছে। এসআই সহ 2 পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত। বগুড়ার শেরপুরে 2 ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 5 পুলিশ সহ 7 জন নিহত, আহত 5, নিহতদের পরিবারের শোক। বিদেশি টিভির ডাউনলিংক ফি ধার্য করতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি। টেলিভিশন মালিক, কর্মচারী, কলা কুশলীদের শিল্প রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান। নন্দিত লেখক হুমায়ুন আহমেদের 68তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ। নুহাশপল্লীতে স্বজন, বন্ধু, ভক্তদের ভিড়। এবং নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত। উপকূল থেকে বাসিন্দাদের উঁচু এলাকায় সরে যাওয়ার নির্দেশ। আচ্ছা, যদি আমি আপনার সাথে কথা বলার আগে একটা জিনিস আমরা দেখে নিই একটু, যে আসলে পুরো ঘটনার মধ্যে কি কি জিনিস হয়েছে, তাদের বক্তব্যগুলো কি, তারা আসলে সিচুয়েশনটা কি ছিল, তার একটা সিনপসিস আমরা দেখে নিই। পাশাপাশি প্রত্যেকটা লোকের যে বক্তব্যগুলো আসে সেটা আমরা একটু দেখে নিই। আমাদের বললো এমপি বাপদাদার সম্পত্তি এখানে মানে জায়গা জমি পাবেন। আমাদের বাড়ি হলো একেবারে পার্বতীপুরে, এখান থেকে আমরা চলে আসছি। ওদের চক্রান্তে এখন আমাদের ঘর বাড়ি সবগুলো পড়ে ছারখার করে দিল। আমরা এক মুঠ ভাত খাইতে পারতেছি না। এমপি আমাকে বললো হলো তোরা তো গরিব মানুষ, তোরা তো একবারে টাকা পয়সা দিবা পারবেন না, তাহলে টাকা পয়সা তোরা হলো এই সমিতি গঠন করেন। আমাদের সভাপতি ছিল বুলবুল, আর আমরা টাকা দিতাম ওই বুলবুলকে। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তিনি আমাদের বিরুদ্ধে আবার তিনি দাঁড়ায়। আমি তাদের কাগজপাতি দেখে স্বেচ্ছায় আমি পদত্যাগ করি, এবং তারপরে থেকে আমি কখনো তাদের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। তাদেরকে আমি স্পষ্ট বলেছিলাম, আদালত কর্তৃক যদি আপনাদের কোনো রায় যদি দেয় তাহলে আমরা আপনাদের সাথে থাকব, সরকার আপনার সাথে থাকবে। রমেশ টুডু মানে পেটের ব্যথা দিয়ে মারা গেছে। মারামারি করেনি, ওখানেও যায়নি, গুলিও খায়নি, কিছু করেনি। সবাই চাঁদা দিয়ে তাকে মাটি দেওয়া হয়েছে। পেপারে যে নিউজ হয়েছিল তা মিথ্যে, কোনো গোলাগুলিতে মারা যায়নি। একটি মহল এই সংঘর্ষকে কেন্দ্র করে তাদের স্বার্থ হাসিলের জন্য, দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য এই ঘটনাগুলো করে বেড়াচ্ছে। যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা, এবং এখনো তাদেরকে নাকি হয়রানি করা হচ্ছে, এটা বন্ধ করা, মামলাগুলি প্রত্যাহার করা, এবং এই যে বাড়াবাড়ি যে তদন্ত করে এটার সুষ্ঠু সমাধান হোক। স্থানীয় নির্বাচিত যারা আছেন তারা শস্যের মধ্যে ভূত আছে, এই ভূত হচ্ছে তারা। এই ভূত তাড়ানোর ব্যবস্থা করাটা দরকার সরকারের। ওনাদের বাসস্থানের জন্য সরকার ইতিমধ্যে 20 একর জমির বরাদ্দ করেছেন, প্রয়োজনে আরো 20 একর বরাদ্দ করবে, তাদের বাসস্থানের করা হবে, কর্মসংস্থান সৃষ্টি করা হবে। যারা আদিবাসীদের মিথ্যা আশ্বাস দিয়েছে তারাও যেমন অপরাধী, এখন এই ঘটনা ঘটার পরে যারা উস্কানি দিচ্ছে তারাও একই ধরনের অপরাধী। সব অপরাধীদের বিচার করা হবে। এই হচ্ছে আমাদের গত 7 দিনের সিনপসিস, আমরা যে জিনিসগুলো, আমাদের যে ফাইন্ডিংস গুলো আছে তাতে। এখন আপনি তো ওখানে গিয়েছিলেন, পুরো এলাকায় কিন্তু সাঁওতাল এলাকা, পুরো বেলটা, ওদের জমিগুলো এখান থেকে নিয়েছে। তাদের দাবি হচ্ছে এই তাদের মানে বাপ দাদার সম্পত্তির থেকে তাদের এখান থেকেই এটা
অধিগ্রহণ করা হয়েছিল এবং তাদেরকে বোঝানো হয়েছে, তাদেরকে বলা হয়েছে যে চুক্তিতে, কিন্তু এখানে তো চুক্তির কোনো বিষয় থাকার কথা না, কারণ এটা অধিগ্রহণ হয়েছে। তো সেখানে বলা হয়েছে যে যদি এই জমি আখ চাষে ব্যবহার না করা হয় তাহলে তাদেরকে ফেরত দেওয়া হবে। আইনগতভাবে এটার ভিত্তিটা কোথায় আছে? এটা দেখেন, আপনি খুব ভালো প্রশ্নই করেছেন। এটা বোধহয় সবার জন্যই পরিষ্কার হওয়া খুব প্রয়োজন। আপনি সাহেবগঞ্জের ঘটনাটার বাদই দেন, আপনি এখনই যদি বাংলাদেশে এখন যে প্রচলিত আইনটা আছে, জমিটা যদি অধিগ্রহণ করতে হয় তাহলে কিসে করবেন? এটা 82 সনের যে ছিল, তারপর কিছুটা অ্যামেন্ডমেন্ট আছে, কিন্তু মূল আইনটা 82 সনের। সে আইনে কি আছে? আপনি যদি কোনো প্রত্যাশী সংস্থার যদি কোনো জমির প্রয়োজন হয়, তারা সেটা সরকারের কাছে চাইবে। চাওয়ার পরে অধিগ্রহণ প্রক্রিয়াটা করবে হচ্ছে সরকার। সরকার বলতে আপনার জেলা পর্যায়ে হচ্ছে ডিসি সাহেবের কার্যক্রমগুলো পরিচালনা করবেন। তিনি প্রথমে 3 ধারার নোটিশ দেবেন, নোটিশ দেওয়ার পরে 7 ধারার নোটিশ দেবেন হচ্ছে যে ক্ষতিপূরণের টাকাগুলো নিয়ে যাওয়ার জন্য। ক্ষতিপূরণ তারপরে দেওয়া হয়ে গেলে হচ্ছে এই জায়গাটা ভেস্টেড হয়ে গেলে হচ্ছে আপনার গভর্নমেন্টের কাছে। সরকার এবার এই জায়গাটা বুঝিয়ে দেবে হচ্ছে আপনার প্রত্যাশী সংস্থার কাছে। প্রত্যাশী সংস্থা যদি শর্ত থাকে হচ্ছে, এটা কমনলি হচ্ছে এই সত্যটাই হচ্ছে থাকে বেশিরভাগ ক্ষেত্রে এবং সব ক্ষেত্রেই বলবো আমি, প্রত্যাশী সংস্থা যে পারপাসে আসলে ভূমিটা নেবে সেই পারপাসে যদি ভূমি ব্যবহার না করে তাহলে সরকারের কাছে আবার এসে ফিরে আসবে। সরকার বলবে যে না তুমি জমি নিয়ে নেবে আর কি। অর্থাৎ এটা যেভাবে আপনি ইন্টারপ্রিটেশন করেন, অর্থাৎ জায়গাটা আর প্রত্যাশী সংস্থার কাছে থাকবে না, এটা গভর্নমেন্টের কাছে। সরকার যদি কোনো কারণে সিদ্ধান্ত নেয় এই জমিটা ফেরত দেবে, তাহলে যাদের কাছ থেকে অধিগ্রহণ করেছিল তারা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি পাবে। কিন্তু সরকারের ফেরত দেওয়ার কি নিয়ম আছে? না, কিন্তু আপনি আমাকে এই আইনটাতে বলতে ওই নির্দিষ্ট টাকা দিয়ে কেউ যখন টাকা দিয়ে, সরকার যখন টাকাটা দিয়ে কিনে নেবে, এরপরে তো সরকার আর কোনো মতেই তাকে, যেটা হতে পারে যে সরকার যদি এটাকে খাস জমি করে ফেলে, যদি আপনার এটা যদি এরকম হয়, সরকার কি এই টাকা কাউকে ফেরত দেওয়ার ক্ষমতা, মানে সরকার কি এটা করেছে কখনো? করে প্রায় সময়। আপনি সিডিএ তে দেখবেন, চট্টগ্রাম ডেভেলপমেন্ট অথরিটি যেটা, ওদের এরকম অনেকগুলো জায়গা ফেরত দেওয়ার নজির আছে। এরকম অনেক জায়গায় হয়েছে, এটা নতুন কিছু না। এটা হচ্ছে আপনার ডিরেকুজিশন করার পরপরই সঙ্গে সঙ্গে ডিইএ যদি আপনি করেন, ডিইএ করেন, কিন্তু ওইখানে কিন্তু আবার প্রশ্ন উঠে যাবে, এটা সরকারকে তো খাস জমি ঘোষণা করতে হবে না। ওই ডিরেকুজিশন করার গভর্নমেন্টেরই এখতিয়ার আছে, আইনগতভাবে তারা পারেন ডিরেকুজিশন করতে। এটা পার্টির আবেদনের পরিপ্রেক্ষিত হয়। আপনি দেখবেন এরকম অ্যাকোয়ার করে রেখেছে হচ্ছে সেই পাকিস্তান আমলে, এখন কিছু হয়নি, ব্যবহার হয়নি, কিন্তু এটা ফেরত দিচ্ছে না বা ফেরত দেওয়া হয়নি, কোনো ইন্ডাস্ট্রিও হয়নি, সেগুলো অনেকে ফেরত চেয়েছেন, মামলা হয়েছে, এগুলো নিয়ে বহু রকমের ইয়ে কিন্তু আছে। এটা বিভিন্ন রকমের ভূমি ব্যবস্থাপনা তো আমাদের এখানে খুবই ঝাপসা। এখন এখানে যেই সাহেবগঞ্জ নিয়ে যে প্রসঙ্গটা আসছে, সেটা হচ্ছে ওই লিজ দলিলে কি ছিল সেটাতে যাওয়ার আগেও আমি আপনাকে একটু অন্যভাবে একটা তথ্য দিই, যে তথ্যটা আসলে আসছে না কোথাও। সেটা হচ্ছে এই বাঙালি এক ভদ্রলোক আসলে এখানে এই কিছু জমি ডিরেকুজিশনের জন্য নিম্ন আদালতে মামলা করে কিছু জমি ছাড়াতে পেরেছিলেন। তার নাম হচ্ছে শাহজাহান আলী। তিনি এই মামলার কাগজপত্র ঘাটাঘাটি করতে গিয়ে, বিভিন্ন সেটেলমেন্ট অফিসে দৌড়াদৌড়ি করতে গিয়ে এই লিজ দলিলটার সন্ধান পান। সেই লিজ দলিলটা পরবর্তীতে তিনি জোগাড় করার পরে সবাই জানতে পারে, এই সমিতির যে সাধারণ সম্পাদক যে পালায় আছে এখন, জি, সে এখন পাওয়ার পরে বিভিন্ন জন জানতে পারে এখানে কিন্তু বাঙালি এবং সাঁওতালদের মিলিতভাবে কিন্তু এই জমি ফেরত পাওয়ার সংগ্রাম। তাহলে ওইখানে কার কার কোন কোন দাগের জমি নিয়েছিল এই লিজ দলিলের মধ্যে কিন্তু পরিষ্কার বলা আছে, কোন মৌজার কত নাম্বার, এটা তো থাকবে, এটা না থাকার কোনো কারণ নাই। এইটা দেখে পরবর্তীতে ওই বিভিন্ন যারা আছে, বিভিন্ন আদিবাসী বলেন বাঙালি, এটা ফেরত যেটা বলেছে এটা ঠিক। এই যে সাধারণ সাহায্য বলেছে যে এই জায়গা থেকে জমিটা বের করে নিয়েছে, এটা আদালতের মাধ্যমে নিয়ে এসছে। এখন সে সেটাই বলেছে, আদালতের বিষয় তো আর বানিয়ে বলার তো কোনো না, মানে ওই যে আদালতের ব্যাপার না, মানে উনি যদি জমিটা নিয়ে এসে থাকে, মনে করেন যে 1840.30 একর জমির কোন জায়গা থেকে এটা বেরিয়ে আসছে, 1842.30 একর জমির বাইরেও 600 একর আরো জমি ছিল যেটা কোনো অধিগ্রহণই করা হয়নি, কিন্তু এটা দখল করে রেখেছে। সেইটা হতে পারে। এখন সেটা কোন জায়গা থেকে নিয়ে এসেছে, টাকা পেমেন্ট হয়েছে, সেই জায়গা থেকে কি সাধারণ টাকা বের করতে পেরেছে? আপনি যে জায়গাটা আটকে আছেন সেটা হচ্ছে গভর্নমেন্ট একবার টাকা দিয়ে দিয়েছে আর তার জনগণের কাছে। না, আমি কিন্তু সেটা বলছি না, আমি বলছি 1842 একর জমি, যে জমিটা নিয়ে ডিসপিউট,
যে কথা বলা হচ্ছে আমি যে এটা বলছি ফেরত না দিতে যে হবে। ওইখান থেকেই পেয়েছে তা তো কিন্তু বলিনি, হ্যাঁ। আমি বলছি তিনি এরকম একটা জমির তার মানে তো উনি ফেরত তো- পেতে গিয়ে উনি কিন্তু কাগজটা পেয়েছেন না কিন্তু উনি তো ঘাটাঘাটি করতে না, গিয়ে। কিন্তু এটা তো সেটলমেন্ট অফিসই থাকবে, কোন জায়গা থেকে কার জমি কোন খতিয়ান থেকে নিয়ে এসেছে, এটা তো সব সেটলমেন্ট সেটা- অফিসই সেটা পুরোটা থাকবে। এখন কথা হচ্ছে এটা এরা তো তো কোনো আপনি বলছেন হচ্ছে যাদের নিয়ে কথা তাদের তো কারোর তেমন কোনো পড়াশোনা নেই। জি। এই একজন হয়তো কিছুটা বুঝেছে এবং কাগজটা পাওয়ার পরে তারা কথা বলেছে, কথা বলার পরে বাকিরা উৎসাহী হয়েছে। এখন ধীরে ধীরে এই বিষয়টা 2 বছর ধরে কিন্তু তারা এই দরবারটা করছে। আমি আপনি আজকে যে আলোচনাটা করছি এটা 2 বছর আগে বসে করা উচিত ছিল। এটা আজকে গুলি করে মারার পরে আসলে এই আলোচনাটা মোটেও শোভনীয় নয়। তারপরে আমি বলছি সেটা হচ্ছে আপনার এই যে লিজ দলিলটা যেটা আছে সেটা লিজ দলিলটার কপিটা আমি আসলে দেখেছি, আমার কাছে আছে একটা কপি। আপনি বলেছিলেন যে বলছিলেন শুরুর আগে যে আপনার কাছে একটা লিজের কপি আছে। এই লিজের কপিতে আপনার 5 নম্বর শর্তটা কি আছে আপনি একটু যদি পড়ে দেখেন, যে প্রত্যাশী সংস্থা সেটাকে অধিগ্রহণ করবে, যেটা এই পারপাসে যদি ব্যবহার না হয় তাহলে কি হবে, তাহলে এটা প্রভিন্সিয়াল গভর্নমেন্টের কাছে ফেরত যাবে। তারপরের লাইনটা কি আছে, তারপরের লাইনটা কি আছে, দ্য প্রভিন্সিয়াল গভর্নমেন্ট উইল রিলিজ এন্ড রিস্টোর দ্য প্রপার্টি। রিলিজ এবং রিস্টোর করবে কার কাছে? টু ইটস অরিজিনাল ওনার। এই হচ্ছে তখনকার সময়ের লিজ। এখন সেটা হচ্ছে আপনার পাকিস্তান আপনি যখন পাকিস্তানের ইয়েতে আপনি যখন 82 সালে চলে আসছেন, হ্যাঁ এখানে কিন্তু কোনো না, ওইটা হচ্ছে রং 48 সালের এটা রং কনসেপশন। আপনার যখন পুরনো আপনি অধিগ্রহণ যখন করেছেন আগের আইনে, আপনি আগের আইনটাকে ফলো করতে হবে। এখন এই নতুন আইনে এটা তো অ্যাপ্লিকেবল হবে না। 1982 আইন আপনি এখানে অ্যাপ্লিকেবল করতে হবে। আইনের এভাবে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট হয় না। ওই আইন অনুযায়ী আপনাকে ফলো করতে হবে, ওইটাকে আপনাকে এখনো পর্যন্ত অনার করতে হবে। যদি সেটা হয় তাহলে তাদের দাবির একটা সত্যতা তো এক জায়গায় রইলই। এখন আমি যেটা একটু আগে যেটা বলছিলাম, ওদের এই দাবিটা সঠিক কি সঠিক না, এরা তো আন্দোলন করছে বলতে আপনাকে বিভিন্ন রকমের চিঠি দিচ্ছে, দরখাস্ত করছে, ভূমি মন্ত্রণালয়ে লিখছে, আর তারা ঢাকায় এসে মানববন্ধন করছে, শহীদ মিনারে মানববন্ধন করেছে, তারা 30 কিলোমিটার দীর্ঘ হিউম্যান চেইন করেছে তাদের এই প্রপার্টির দাবির সপক্ষে। আপনার তো 2 বছর সময় ছিল কথা বলার জন্য, আপনি কথা বলেছেন এবং ভূমি মন্ত্রণালয় থেকে কিন্তু একটা প্রতিবেদন চাওয়া হয়েছিল ডিসি সাহেবের কাছে যে আপনি ওরা যে অভিযোগ করছে যে জমিটা চিনি ইক্ষু ছাড়াও অন্যান্য পারপাসে ব্যবহার হচ্ছে, ডিসি সাহেব কিন্তু তার রিপোর্টে লিখেছিলেন যে অভিযোগকারীদের বক্তব্যের সত্যতা পাওয়া যায়। লাস্ট লাইনটা ছিল এরকম যে অভিযোগকারীদের বক্তব্যের সত্যতা পাওয়া যায়, যে এখানে তামাক চাষ হচ্ছে, অন্যান্য ফসলের চাষ হচ্ছে, ধান হচ্ছে, ভুট্টা হচ্ছে। তাহলে এই প্রসঙ্গটা কেন আসছে? ওই লিজ দলিলটাকে মাথায় রেখেই যে আপনি যদি ইক্ষু ছাড়া চিনি কলের জন্য ব্যবহার করা ছাড়া অন্য কোনো পারপাসে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার এই জমিটা আপনি প্রত্যাশী সংস্থার কাছ থেকে প্রভিন্সিয়াল গভর্নমেন্টের কাছে ফেরত যাবে। প্রভিন্সিয়াল গভর্নমেন্ট সেটা তখন ডিল করবে রিলিজ এবং রেস্টোরেশনের কথা তখন আসবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে তাহলে এই দাবিটা ওই সময়টাই এক্সামিন করা যেত এবং কিছুটা প্রসেস তো চলেছে। এর মাঝখানে আপনি যেটা ফুটেজে দেখাচ্ছিলেন যে এখানে এমপি এবং যে বুলবুলের যে কারসাজি, এরা আপনি দেখছেন যে শাহজাহান সাহেব শাহজাহান সাহেব হচ্ছেন সেক্রেটারি, উনি হচ্ছেন প্রেসিডেন্ট। এই দুজনের ওনাদের যে ব্যাপারটা ছিল যে ওনারা মিলিতভাবে বাঙালি এবং সাঁওতালরা যেটা করেছেন যে ওদেরকে আশ্বাস দেওয়া হয়েছে এমপি সাহেবের পক্ষ থেকে যে আপনারা সমিতি করেন, আপনারা টাকা দিতে থাকেন, আপনারা একটা পর্যায়ে কিন্তু ফেরত আসবে। 2013 সন থেকে সে একটি পরিবার প্রতি সপ্তাহে 500 টাকা করে দিচ্ছে। তাহলে এই টাকার হিসেবও যদি করেন, আমরা এখন 2500 সাঁওতালের কথা বলছি, এটা কিন্তু শুধুমাত্র 2500 সাঁওতালের বিষয় না। আপনি যেটা বলছেন যে বিভিন্ন পার্বতীপুর থেকে এখান থেকে ওখান থেকে এসছে, এটা খুবই স্বাভাবিক এবং এটা হওয়াই কথা। কারণ হচ্ছে আপনার 15টা আদিবাসী গ্রাম ছিল এবং 5টি বাঙালি গ্রাম, সব মিলে 18টা বা 19টা 18-19টার কথা। আচ্ছা, এখন যদি 15টা আর 3টা মিলে এরকম 18টা গ্রামও হয়, 18টা গ্রামের মানুষগুলো যখন আপনি বাস্তুচ্যুত করলেন, সেটা অধিগ্রহণ করলেন, তারা কোথায় যাবে? তারা তো আশেপাশের বেল্টটাতেই ছিল। এটা যখন জানতে পারলো যে এরকম একটা আন্দোলন এখানে হচ্ছে, জমি ফেরত পাওয়ার বোধহয় একটা সম্ভাবনা আছে, তারা তো সেখানে আসবেই, এটাই তো স্বাভাবিক। এখন কথা হচ্ছে এটা অন্য কোনো অঞ্চল থেকে গিয়ে তো আর ওখানে যায়নি, ওই বেল্টের মানুষগুলি আসলে আশেপাশে আনা হয়েছে। সেটা সমস্যাটা ব্যাপারটা যদি আনা হয়েও থাকে, এখন কথা হচ্ছে আপনি যেটা বলছেন, হ্যাঁ আনা হচ্ছে, আমিও বলছি সেটা তাদের কথা অনুযায়ী যে তারা বলছে আনা হয়েছে, ওদেরকে সমিতি করা হয়েছে, সমিতির কাছ থেকে চাঁদা নেওয়া হয়েছে। তার একটা ব্যাখ্যা অবশ্যই আছে কেন। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে এই এত বছর ধরে 2013 থেকে 2015 পর্যন্ত ওরা নিয়মিতভাবে কিন্তু এই চাঁদা দিয়ে গেছে অধিকাংশে। সেখানেও তো কোটি কোটি টাকা লোপাট করার ব্যাপার হচ্ছে। এখন সেগুলোর অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা তো আর দোষটা তো আর সাঁওতালদের না। দোষের যে জায়গাটা আপনি যদি অ্যাকাউন্টেবল কাউকে করতে চান তাহলে সেটা এমপি সাহেবকে করবেন, সেটা আপনি চেয়ারম্যান বুলবুলকে করবেন, সেইটা একটা।
এখন আপনি আমাকে বলেন যে ওরা কিন্তু বলছে যে আমরা মাসের পর মাস ধরে চাঁদা দিয়েছে আমাদের ভূমি ফেরত দিবে বলে, এবং এখানে স্থানীয় জনপ্রতিনিধি যিনি আগে চেয়ারম্যান ছিলেন না, পরে চেয়ারম্যান হয়েছেন, উনি প্রেসিডেন্ট, যাকে একদম স্পেসিফিক বলেছে, এবং সাধারণ সাহেব ছিলেন সাধারণ সম্পাদক। মাসের পর মাস ধরে তারা টাকা নিয়েছে। হ্যাঁ, একজন ওখানে আর নাই, একজন ওখানে আছেন। হ্যাঁ, আর এই অবস্থায় কি হবে? দেখেন, আমরা যাদেরকে নিয়ে কথা বলছি তাদেরকে আমরা আদিবাসী বলি, এবং বাংলাদেশে আমাদের পুরো জনসংখ্যার 1.2% তারা। এবং এই সাঁওতালরা, আমি একটা কাজ করেছি লাইফ অ্যান্ড ল্যান্ড অফ আদিবাসীস, আমি ওয়ান অফ দি অথর, এখানে আরো অনেকে আছেন। সেখানে আমরা স্টাডি করতে যে দেখেছি যে যেভাবে তারা ভূমি হারাচ্ছে, প্রায় 2,02,164 একর জমি গত 1 দশকে তারা হারিয়েছে, এবং যেটার পরিমাণ জিডিপির প্রায় আপনার 2%। এখন এরা কিন্তু একেবারে প্রান্তিক, ভূমিহীন, বঞ্চিত। আমরা এখানে কথা বলছি মেজরিটি ভার্সেস মাইনরিটি, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘুদের কথা। এদেরকে নিয়ে রাজনীতি করাটা খুব সহজ। এবং আপনি যাদের কথা বলছেন, এই সাঁওতাল আদিবাসীরা বাংলাদেশের কোনোখানে কিন্তু তারা রেকর্ডকৃত জমি তাদের খুবই কম। পার্বত্য এলাকায় আমি গবেষণা করি, সেখানে কিছু রেকর্ডকৃত জমি আছে, কিন্তু সমতলের ব্যাপারটা কিন্তু অন্যরকম। সমতলের ব্যাপারটা কেন অন্যরকম? আপনি যদি ব্রিটিশ পিরিয়ডে দেখেন, সেখানে 1793 সালে যে সূর্যাস্ত আইনটি ছিল, যেটাকে আমরা পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট বলি, সেই সময় কিন্তু প্রচুর আদিবাসীদেরকে নিয়ে আসা হয়েছে এই পার্টটাতে, পূর্ব বাংলায়। সেটা আপনার জমিদারি প্রথা ছিল, এবং সেই সময় তাদেরকে অকুপেন্সি রাইট দেওয়া হতো, কিন্তু ঠিক 12 বছর শেষ হওয়ার আগেই সরিয়ে আরেকজনকে বসানো হতো, যাতে তাকে না দেওয়া হয়। এটা তো গেল। এই পর্যায়ে চলতে চলতে যখন 1950-এ আমাদের পাকিস্তানের দেশ বিভাগের পরে, এর মধ্যে কিন্তু তারা অনেকবার আপনার উদ্বাস্ত হয়েছে। 40-এর দশকে আপনি জানেন যে তারা তেভাগা আন্দোলন, সাম্যবাদী আন্দোলনে তারা অংশগ্রহণ করেছে। তখন কিন্তু এই সাঁওতালদেরকে কিন্তু এই অংশগ্রহণ করার জন্য মুসলিম লীগের লোকরাও, রাজনীতিবিদরা তাদের জমি নিয়ে নিয়েছে। সে তো রাজনৈতিক একটা নির্যাতনের ইতিহাস অনেক আগে থেকে এই সাবকন্টিনেন্টে আছে। হ্যাঁ, কারণ আমি এটার উপরে আমার পিএইচডি থিসিস এটার উপরে, এই ভূমি। এখন আমি যেটাতে যাচ্ছি, যে আপনি দেখেন যে আমাদের পুরো রাজনৈতিক ব্যবস্থাটা আসলে দুর্বৃত্তায়ন হয়েছে। এবং এইখানে যখন আমরা কথা বলি, তখন আমরা অনেক কিছু লুকাচাপা করে কথা বলি, কিন্তু আপনি দেখেন যে গণমাধ্যম যে ভূমিকাটা রাখছে, এটা একটা ইতিবাচক ভূমিকা, যে তারা আনার্থ করছে বিষয়গুলো কি। এবং আমি এখানে বসে আপনি যখন দেখাচ্ছিলেন ফুটেজটা, তাহলে এটার সাথে নাসিরনগরের পার্থক্যটা কোথায়? সেখানেও কিন্তু সিটিং মিনিস্টার এবং যিনি আছেন আর একজন এমপি, তার দুজনের মধ্যে দ্বন্দ্বের শিকার হয়েছে হিন্দু জনগোষ্ঠীর মানুষরা। এবং এখানে আপনার তাদেরকে যে নিয়ে আসা হচ্ছে, তাদেরকে যে দোষ দেওয়া হচ্ছে, তোমরা আসলা কেন? আমি একটা কথা বলবো, যে সেখানে আপনার যে পার্বতীপুর, ঘোড়াঘাট, এই জায়গায় তো আমি কাজ করেছি। আচ্ছা, এরা কোথায় যাবে? যেটা জ্যোতির্ময় বলার চেষ্টা করছে। এবং এদের কিন্তু ফাংশনাল লিটারেসিটা খুবই কম, রেকর্ডকৃত কোনো জমি নেই। তো যখন তাকে বলা হচ্ছে যে তুমি চাঁদা দাও, এবং তারা নিশ্চয়ই এখান থেকে উদ্বাস্ত হয়েছিল বংশ পরম্পরায়, 1954 সালে যেটা লিজ দেওয়া হয়েছে, এবং সেটা আপনি 2016-তে এসে বলছেন। তার আগে কিন্তু 2 বছর আগে থেকে কিন্তু আমরাও জানি, রবীন্দ্র স্মরণের সাথে আমিও কাজ করি, আমি কিন্তু শুনছি যে এই এলাকায় অশান্ত হয়ে যাচ্ছে। এবং এখানে যেভাবে ডিল করা হয়েছে, আমি মনে করি এটা ঠিক হয়নি। তাদেরকে পুঁজি করে আমি রাজনৈতিক একটা ফায়দা লুটার চেষ্টা করি। জমি দখলের, হ্যাঁ, জমি তো দখল হবে। ওদেরকে 100 বিঘা দিত, বাকিটা পুরা সেজন্য তাদের তো কিছুই নাই। তার এত নিঃস্ব, এত গরিব, এত হতদরিদ্র মানুষ। আপনি দেখেন এখন যেভাবে তাদেরকে, আপনি ফুটেজে বললেন যে দেখানো, তাদেরকে যে উদ্বাস্ত করা হয়েছে, শীত পড়ে গেছে নর্থ বেঙ্গলে, তাদের এই 1 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চাদের গায়ে কোনো কাপড় নেই, সেটা নিয়ে তারা মাঠে ঘাটে বসে আছে, একেবারে খোলা আকাশের নিচে। আমাদের এখান থেকে অনেক মানবাধিকার সংস্থার লোকজন যাচ্ছে, তারা যে সকল সাহায্যের চেষ্টা করছে, সেখানেও কিন্তু আপনার স্থানীয় সরকার বা ডিসি, ইউএনও, তারা কিন্তু বাধা দিচ্ছে যে কেন তোমরা নিচ্ছ। টেলিফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন আপনি। আমি গোবিন্দগঞ্জ থেকে মিলন বলছিলাম। জি। আমার প্রশ্ন হলো জ্যোতির্ময় বড়ুয়ার কাছে। জি। সেটা হলো এই আদিবাসীদের কাছে ভূমি উদ্ধারের নামে ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি গঠন করে বছরের পর বছর প্রতি শনিবার করে
চাঁদা ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির নামে সভাপতির নেতৃত্বে চাঁদা উঠানো হয়েছে 50 টাকা করে। তাতে 3 বছরে প্রায় 6.5 লক্ষ টাকা চাঁদা উঠছে। আবার সেই সভাপতির নেতৃত্বেই ভূমি উচ্ছেদের নামে অবৈধ দখলদার উচ্ছেদের নামে সাঁওতালদেরকে উচ্ছেদ করার দিনে সেই সভাপতির নেতৃত্বে বাহিনী সহ সাঁওতাল বাহিনীর উপরে অত্যাচার এবং অগ্নিসংযোগের ঘটনায় সে জড়িত ছিল। তাকে ওই সব কমিটির সেক্রেটারি যদি পালিয়ে থাকে তাহলে সভাপতি কেন আজকে প্রকাশ্যে ঘুরে বেড়ায়? জ্যোতিবল বড়ুয়া সহ আলোচক বৃন্দের কাছে জি আপনাকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলছি। আচ্ছা সিরাজ ভাই, আপনি বলবেন মানে এখন যে ইয়াটা হয়েছে দেখেন, গুলিতে মারা গেছে, দখল করার প্রক্রিয়াটা হয়েছে, ওই জায়গাগুলো যেখানে ঝুপড়ি বানানো হয়েছিল মিলের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তারপরে তারা কোথায় যাবে সেটা ঠিক করেনি। পরে পাশের যে গ্রাম যেখানে তাদের আদি সেখানে গেছে, গিয়ে লুটপাট করেছে, গরু ছাগল ভেড়া মুরগি কোনোটাই বাকি রাখিনি, নিয়ে চলে গেছে। একদল তো ওইখানে ওই গির্জার পাশে বসে আছে যারা উদ্বাস্তু হয়ে গেছে, এখান থেকে 150 থেকে 200 পরিবার। পাশাপাশি ওই বাড়িগুলোতে যারা ছিল, যারা ওখানকার অধিবাসী, তারাও সুস্থভাবে নাই, প্রতিদিন ভয়ভীতি দেখানো হচ্ছে। এরকম একটা অবস্থায় যে আপনার কি মনে হয়েছে যে প্রশাসন সক্রিয়ভাবে এই বিষয়টা দেখাশোনা করছে? ধন্যবাদ। আমার মনে হয়নি শুরু থেকেই প্রশাসন যদি সতর্ক থাকে এই সমস্ত ব্যাপারে, তাইলে কখনো এত ব্যাপক আকারে সহিংস ঘটনা ঘটতে পারে না। প্রশাসনের সঙ্গে আসল কথা হচ্ছে এখন ওই যে রাজনীতির দুর্বৃত্তায়নের কথা বলেছে, মূল জিনিস যে কোনো রাষ্ট্র সমাজে রাজনীতি যদি নষ্ট হয়ে যায়, ওখানে যদি পচন ধরে, ওইটা তো মাথা, সব জায়গায় পচন ধরে, সব জায়গায় নষ্ট হয়ে যায়। তো এখানে বেরিয়ে এসছে কারা কারা ইনভলভ ছিলেন, এখানে কতগুলো জিনিস আছে, বিষয়টা অত্যন্ত জটিল। খুব সরলীকরণ করে হ্যাঁ অমানবিক কিছু ঘটনা ঘটেছে, মানবেতর জীবন যাপন করছে, সেখানে যাদেরকে উচ্ছেদ করা হয়েছে, এগুলো আছে। এগুলোর পক্ষে আমরা অবশ্যই কথা বলবো। যেভাবে হোক, ওরা ভুল করে হোক, না বুঝে হোক, কারো উস্কানিতে হোক, এখানে এসছে, হ্যাঁ এটা করার মূল কথা হলো জমি সরকারের অধিগ্রহণ, ফেরত পাওয়ার বিষয়, ইউটিলাইজেশন। আমার কিছু জমি সরকার অধিগ্রহণ করেছে এখানে ঢাকায় কদমতলায়, টোটাল জায়গা ইউটিলাইজড হয়নি, প্রায় 70% আনইউটিলাইজড দীর্ঘদিন। আমি ফেরত চেয়েছি, স্টেট বলা হয়েছে আইন কানুন দেখে বলছে নো, এখন ইউটিলাইজ হয়নি, কিন্তু আগামী যে আমরা এটা কাজে লাগাবো না আপনি তো বলতে পারেন না, এবং আমাদের ভবিষ্যৎ কোনো পরিকল্পনার জায়গা আমাদের কাজে লাগতে পারে, ফলে আপনি চাইলে বললেই এটা হবে না, আইন সেটা বলে না। তো আমি জানি না, উনি তো আইনের মানুষ, আমি তো আইনের মানুষ, তো আমাকে এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং ফেরত পাইনি আমি। তো এক নম্বর হচ্ছে যারা এগুলো বলে তাদেরকে এনেছে, এই যে স্থানীয় লোক। আরেকটা কথা হচ্ছে যারা আজকে বাস্তুচ্যুত হলো, ওখান থেকে উচ্ছেদ হলো, এটা জানা দরকার এরা ওই জায়গার আসলে আদি স্থায়ী বাসিন্দা কিনা, এরা কি ওই এলাকার লোক ছিল, এখান থেকে তার পার্বতী বাবু অন্য জায়গায় গেছে, না ওরা ওখানকারই বাসিন্দা ছিল, জমি দেওয়ার নাম করে তাদেরকে এখানে আনা হয়েছে। জমি তো তাদেরকে দিত না, যারা ভূমি দস্যুরা ওদেরকে সাঁওতালদেরই জমি ছিল এগুলো, এটা বলে তাদেরকে এক্সপ্লয়েট করে আসলে ভূমি দস্যুরা তাদের স্বার্থ চরিতার্থ করতে চেয়েছিল। এবং এই ভূমি দস্যুদের রাজনৈতিক সম্পর্ক আছে এবং প্রভাবশালী লোক, তারা একজন এমপি আরেকজন স্থানীয় চেয়ারম্যান, এবং এদের সঙ্গে স্থানীয় প্রশাসনের একটা নিবিড় সম্পর্ক সবসময় থাকে। বিশেষ করে আমাদের দেশে এখন রাজনীতি যেটা হয়েছে, যে দল যখন ক্ষমতা থাকে, যারা সরকারে থাকে, প্রশাসন তারা সেভাবে স্থানীয়ভাবে সাজান, ওই এমপি তার চয়েস মতো ইউনো নেন, তার চয়েস মতো ওসি নেন, তার চয়েস মতো অফিসার নিয়ে যান, এবং তারা যা চান কর্তা তারা তাদের ইচ্ছায় কীর্তন গান। তো ফলে ওনারা যা চেয়েছেন, যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে, সাঁওতালদেরকে অর্গানাইজ করেছে, এখানে নিয়েছে জমি দেবে বলে এর টাকা পয়সা এগুলো নয় ছয় তো করেছেনই, এদের প্রভাবেই প্রশাসন এদেরকে রক্ষা করতে যায় নাই। নাইলে প্রশাসন চাইলে নিশ্চয় এই যে দুর্গতিটা আজকে মানুষের, এই দুর্গতিটা জমি তাদেরকে দেবে কিনা, সরকার এটা তাদেরকে ফেরত দেবে কিনা, সেটা নিশ্চয় আলাপ আলোচনা করে সাব্যস্ত করা যেত। সেটা একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ায় না গিয়ে তাদেরকে নিষ্ঠুরভাবে নির্দয়ভাবে এভাবে উচ্ছেদ করাটা ঠেকানো যেত যদি প্রশাসন সক্রিয় থাকতো। এবং এটা তো স্পষ্ট হয়েছে, পুলিশ এবং স্থানীয় চিনিকল শ্রমিকরা মিলে যৌথভাবে হামলা করে এগুলো করেছে, অর্থাৎ প্রশাসনের ইন্ধনে ছত্রছায়ায় পৃষ্ঠপোষকতা এই কাজটা ঘটেছে। আমার যেটা মনে হয়
প্রশাসনকে এই জন্য অবশ্যই দায়ী করা যায়, দায়ী করতে হবে, এবং এটা সবাই বাস্তবতা সত্য বেরিয়ে এসছে। কিন্তু আসলে যে কারণে ঘটনাগুলো ঘটলো, এই কারণগুলো নিয়েও একটা ধোঁয়াশে পরিস্থিতি সৃষ্টি করাটা আমার মনে হয় ঠিক হবে না। এগুলো নিয়ে আলাপ আলোচনা করা দরকার, ডিটেলস আলাপ আলোচনা গিয়ে খালি বলার জন্য বললাম, ইমোশনাল কিছু কথাবার্তা বললাম, সাঁওতালদের আদিবাসী তারা তাদের জায়গা থেকে উচ্ছেদ করে দিয়েছে, তাদের জায়গায় কেন তাদেরকে ফেরত দেওয়া হবে না? সাঁওতাল হলে ওই সাঁওতাল এলাকার জায়গাটা এই যে সাঁওতালরা ঘর বাড়ি বানিয়ে বসেছিল তাদের কিনা, এটাও তো নির্ণয় করতে হবে। যেটা আমরা এ পর্যন্ত যা জেনেছি, সেখানে যারা এই যে 100 একরের মধ্যে বিশেষ করে 1840.30 একর বোধ হয়, এর মধ্যে 100 একরে তারা এই ঘর বাড়ি অস্থায়ী ঘর বাঁশ দিয়ে টিন দিয়ে করে রেখেছে। সেখানে এখানে কতগুলো প্রকৃত অর্থে যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে তাদের বংশধর, আর কারা সাঁওতালের পরিচয় নিয়ে তাদেরকে ব্যবহার করে এখানে এনে বসানো হচ্ছে, এগুলো নির্ণয় করা দরকার। করেই আর জমির লোক তো এটা বুঝে, আমাদের এখানে MLM কোম্পানি LMM কোম্পানি কি আছে, এরা এই যে মানুষকে ব্যবসা বাণিজ্য এটা ওটা দেখি সর্বশান্ত করে দেয় নাই। লোভ মানুষ, এই 100 টাকা দিলে 1000 টাকা পাওয়া যায়, 1 লাখ টাকা আছে জমাতে পারলে আমি কোটিপতি হয়ে যাব, এসব লোভ লালসা, সম্পত্তির প্রতি মানুষের এখন লোভ এত বেড়ে গেছে, জমির লোভ দেখালে এটা আরো বেশি লোভ। এই লোভ দেখিয়ে কাজগুলো করেছে, এগুলো কারা করেছে? এদেরও এই যে রাজনৈতিক, খালি প্রশাসন নয়, যারা এই কাজটা অর্গানাইজ করেছে, সভাপতি, সাধারণ সম্পাদক এখন মনে হয় ও 700 ইঁদুর মেরে বিড়াল তপস্বীর মতো হয়ে গেছেন উনি এখন ওদের পক্ষে কিছু যত জানি মোটামুটি দূরে সরে আছেন, কিন্তু বাতাস দিচ্ছেন ওদেরকে। ওই দলিল একটা দেখাচ্ছেন, ওই দলিল আমাদের কাছে যে ইনফরমেশন, এই 1840.3 একরের বাইরে যে জমি, সেরকম জমিরই একটা দলিল তিনি যেটা ওই ফেরত দেওয়ার যে বিষয়টা, যেটা জানা গেছে, যদি সেটা সত্যি হয় এটাও তো আরেকটা অপরাধ। এটা দেখিয়ে তারা এই জমির কথা বলছে যে জমি ফেরত পাওয়া যাবে, তোমাকে ফেরত এনে দেবো। এই সমস্ত লোকগুলোর বিচারের আওতায় আনা উচিত, এদেরকেও শাস্তির মানে আইনের হাতে সোপর্দ করা উচিত। তা না হলে এরকম ঘটনা ঘটতে থাকবে সব জায়গায়। এই যে নাসিরনগরে আপা বললেন, নাসিরনগরের যে ঘটনা, সেটাও তো হচ্ছে স্থানীয় এমপি যিনি মন্ত্রী আছেন উনি এবং ওবায়দুল মুক্তাদির চৌধুরী যে এমপি, দুজনের দ্বন্দ্ব। মূলত সেই দ্বন্দ্বে স্থানীয় শাসক দলের লোকজনই ইনভলভ হয়ে গেছে, এবং সেখানে বিল আছে, বিল দখলের ব্যাপার আছে, আর একটা তো আছে থাকলে হিন্দুরা দেশে ভোট, আর চলে বাইর করে দিতে পারলে জমি। তো এই সমস্ত কিছু কাজ হয় সেখানেও। তো এই সমস্ত জিনিসগুলো খতিয়ে না দেখলে, এবং এগুলো যদি একবারে অনেস্টলি, খালি মুখে বললে হবে না, সরকারের পক্ষ থেকে বলছেন, সরকার প্রধানমন্ত্রী বারবার বলছেন, হুঁশিয়ারি করছেন, কিন্তু নিচের দিকে উনি তো একা সব কাজ করবেন না, অন্য যারা তার পক্ষে কাজগুলো করবেন তারা যদি ঠিক মতো কাজ না করে, তাহলে এই কাজগুলো হবে না। কাজগুলো না হলে এগুলো একের পর এক, সে রামু থেকে ঘটনা শুরু হয়ে বিভিন্ন জায়গায়, এই যে নাসিরনগর, তারপর এই যে এখানে আমরা দেখছি, এরকম ঘটতেই থাকবে। আমি জাস্ট একটা সেকেন্ড একটু বলতে চাই সাপ্লিমেন্ট, যেটা সিরাজ ভাই বলেছেন যে ঢাকা শহরে ওনার জমি অধিগ্রহণের পর উনি ফেরত পাননি। ঢাকা শহরের জমি আর পার্বত্য এলাকার জমি এবং সমতলে যেখানে আদিবাসীরা থাকে সেখানে ওনারশিপ প্যাটার্নটা এক না। আমি প্রথমেই শুরুতে বলেছিলাম যেখানে প্রথাগত আইনের ভিত্তিতে। এবং আপনাকে সমতলে একটা বিষয় বুঝতে হবে যে 1950-এ যখন জমিদারি প্রথা বিলুপ্ত হয়, তখন আপনার এই EBL এ, যেটা আমরা বলি ইস্ট বেঙ্গল টেনেসি অ্যাক্ট, সেটার ধারা 97-এ বলা আছে একদম পরিষ্কার করে যে একজন আদিবাসী অনাদিবাসীর কাছে জমি বিক্রি করতে পারবে না ডিসির পারমিশন ছাড়া। আর পার্বত্য এলাকায় কিন্তু 19 CST রেগুলেশন, এবং সেখানে জানেন চুক্তির ফলে একটা ভূমি কমিশন হয়েছে, এবং সম্প্রতি সরকার একটা ইতিবাচক পদক্ষেপ নিয়ে বলেছেন যে একমাত্র শুধু ওই চেয়ারই সব দায়িত্ব নিতে পারবে না, সবাই মিলে করতে হবে। সেই জন্য আমি মনে করি যে এই জটিলতা যেটাই হোক না কেন, 1954 সালে যাদের কাছ থেকে লিজ নেওয়া হয়েছিল সেইখানে আপনাকে ফেরত যেতে হবে। তাহলে আমি মনে করি যে এই যে এত জটিলতা, অবশ্যই এর মধ্যে অনেক রাজনীতি হয়েছে, সেই জায়গাটা পরিষ্কার হওয়া সম্ভব কিছুটা। এখন যে কথাগুলো চলে আসছে, মনে করেন ভিকটিম কিন্তু সাঁওতালরা, পরিষ্কার, এতে কোনো সন্দেহ নাই। তারা অত ভালো বুঝেও না, লেখাপড়ার মান নিয়ে যদি সব দিক থেকে তাদেরকে যা বোঝানো হয়েছে, যা বলা হয়েছে, তারা তাই করেছে, এর বাইরে কিছু কিন্তু করেনি। এটা তো খুবই স্বাভাবিক। যদি আমি মনে করি যে আমার বাপদাদার সম্পত্তি আমি ফেরত পাবো, তাহলে তো আমি সেটার পিছনে যাবই। এটা খুবই স্বাভাবিক। এটা শিক্ষিত অশিক্ষিত দুই ক্ষেত্রেই এটা প্রযোজ্য। এখন কথা হলো যে এরা কি করবে। এখন আপনি আসলে আলোচনাটা যে জায়গায় আমরা চলে এসেছি, বা কাজী শেখ সাহেব যে আলোচনাটা নিয়ে এসেছেন, সেটা হচ্ছে সমাধানের আলোচনা। জি,
যদি শুরুতেই সমাধানের আলোচনা হয় তাহলে আসলে একটা জিনিস এখানে খুব কৌশলে বাদ চলে যাচ্ছে, যেটা আমাদের আসলে খুব শক্তভাবে ধরা দরকার। যেটা নাসিরনগরের উদাহরণ দিলেন সাদেক আপা এবং কাজী সাহেব দুজনেই। নাসিরনগর এবং আমি যদি খুব পেছনে না গিয়ে এই গোবিন্দগঞ্জের ঘটনাগুলো দেখি, আপনি আমাকে দেখেন নাসিরনগরে আপনার রাষ্ট্রীয় তরফ থেকে এত বড় একটা ঘটনা ঘটলো, এত লার্জ স্কেলের একটা ঘটনা নাসিরনগরে, অ্যাকশনটা কোথায়? কি শুধু টিএনও সাহেবকে উইথড্র করা আর ওসি সাহেবকে উইথড্র করা, এতেই আপনার মানে যদি রাষ্ট্রীয় অ্যাকশন নেওয়া হয়ে যায় তাহলে আমি বলবো যে অ্যাকশন আসলে যথেষ্ট না। এখন আপনি যখন গোবিন্দগঞ্জের ঘটনায় আসছেন, গোবিন্দগঞ্জের ঘটনা আমরা কিন্তু আলোচনা করতে বসছি এখনো যে তাদের মালিকানা কি ছিল, জমির দলিল কি ছিল। আমি কিন্তু বারবার করে বলছি যে তারা 2 বছর ধরে আন্দোলন করছে, তারা যদি ভুল আন্দোলনও করতো, তারা যদি ভুলভাবেও দাবি করতো, সেটা ডিল করার জন্য যথেষ্ট সময় আপনাদের হাতে ছিল, সরকারের হাতে ছিল, করেননি। এখন আলোচনাটা হবে হচ্ছে আপনার এই যে উচ্ছেদ প্রক্রিয়ার কথাটা আমরা বলছি, যেটা আমাদের দুজন অন্য সম্মানিত আলোচকও বললেন, যে উচ্ছেদ প্রক্রিয়াটা যে করা হলো, সেই উচ্ছেদ প্রক্রিয়াটাকে নিয়ে তো আমাদের প্রথমে প্রশ্ন করা দরকার, এবং এটা কিভাবে হলো। আপনি দেখবেন যে উচ্ছেদ প্রক্রিয়ার মধ্যে জড়িত ছিল বিজেপি, উচ্ছেদ প্রক্রিয়া ছিল হচ্ছে র্যাব এবং পুলিশ। ইভেন আমি কালকে অন্য একটি প্রাইভেট টেলিভিশনে ওসি সাহেবের সাথে সংযোগ হলে ওসি সাহেবকে জিজ্ঞেস করছিলাম যে আপনারা কার নির্দেশে গুলি চালিয়েছেন? উনি বলছেন যে ইউএনও সাহেবের নির্দেশে। ইউএনও সাহেবের নির্দেশে বিজেপি ডিপ্লয় হতে পারে কিনা? না। বিজেপি কিভাবে গেল? তাহলে মিলের ম্যানেজারের কথায় গেল, না এমপি সাহেবের কথায়, না ইউএনও সাহেবের কথায়? আপনারা তাহলে এই ইউএনও সাহেবের অ্যাকাউন্টেবিলিটিটা কিভাবে চেক করবেন? ইউএনও সাহেবকে ওখানে কাজের মধ্যে রেখে আমি জিজ্ঞেস করলাম যে আপনার ঘটনা যে কারণেই ঘটুক, তারা যাই করুক, 2টো লাশের কথা আপনারা বলছেন, রমেশ টুডু বাদে দিলাম, আমি শ্যামল হেমব্রম এবং হচ্ছে মঙ্গল মাডির কথা ধরলাম। 2টো লাশ মারা যাওয়ার পরে ওসি সাহেবকে জিজ্ঞেস করলাম যে এই 2টো যে মানুষ মারা গেল তাদের জন্য কোন রকমের মামলা হয়েছে? মামলা হয়নি। উনি বললেন যে ওনারা একটা ইউডি কেস করেছেন, সেটা হচ্ছে মঙ্গল মাডির জন্য, শ্যামল হেমব্রমের জন্য কিছু করেননি। আমি জানতে চেয়েছি কেন করেননি। তিনি বললেন যে পরিবার থেকে কেউ অভিযোগ করেনি। পরিবার থেকে অভিযোগ করলে আপনি ইউডি কেস করেন? এই যদি ওনার ক্রিমিনাল প্রসিডিওর কোডে শিক্ষা হয়, ওনার আসলে চাকরিটা কালকে বাদ দিয়ে দেওয়া উচিত ছিল। ওনার আর এই ওসিগিরি করার মতো কোনো যোগ্যতা আছে বলে আমার মনে হয়নি। উনি যখন অনিয়ারে বলছেন যে শ্যামল হেমব্রমের পরিবার থেকে কেউ অভিযোগ করেনি যে সে মারা গেছে, তার মানে এটা কি? আপনি 2টো তাজা লাশ আপনার চোখের সামনে আছে, আমি অন্য সংখ্যাগুলো বাদে দিলাম, 5 জন 10 জন, এলাকার মানুষ অনেক লাশ দেখেছে, বলছে গুম করে ফেলেছে। এই অভিযোগ আরো গুরুতর ব্যাপার, পুলিশ লাশ গুম করছে। তাহলে এই 2টো লাশের ক্ষেত্রেই ট্রিটমেন্ট দেখেন, তাহলে আপনি ওসির অ্যাকাউন্টেবিলিটি কিভাবে ঠিক করবেন? এবং তার মানে কি এটা ওসি কি একা ওসি করছে? এটা পুলিশের চরিত্রে দাঁড়িয়ে যাচ্ছে এই জায়গাটা। আপনি সব জায়গা থেকে ঘটনা দেখছেন যে তারা তাদের যে কাজটা করার কথা, তারা বিভিন্ন রকমের আইনের অপব্যাখ্যা দিয়ে এমন কাজ করছেন যে কাজটা হচ্ছে হি ইজ নট অ্যাসাইন টু ডু দ্যাট ওয়ার্ক। এখন এই জায়গাগুলোর অ্যাকাউন্টেবিলিটি কিভাবে আপনি ঠিক করবেন? আমি কিন্তু বড় প্রশ্ন তুলছি যে আপনি বিজেপি ডিপ্লয় হলো কিভাবে? ইউএনও সাহেবের কথায় ওনাকে জিজ্ঞেস করেছি আমি, আপনি গুলি চালালেন কার নির্দেশে? ইউএনও সাহেবের নির্দেশে। ওনাকে বললাম যে কটা বাড়ি আপনি উচ্ছেদ করতে গেছেন ওখানে কয়টা বাড়ি ছিল, ঝুপড়ি কয়টা ছিল? উনি বললেন আমি জানি না। 1 জুলাই ওরা ওখানে ঝুপড়ি তৈরি করেছে, আপনি ওই এলাকার ওসি, আপনি উচ্ছেদ অভিযানে যাচ্ছেন, আপনি জানেনই না কয়টা বাড়ি আপনি উচ্ছেদ করতে যাচ্ছেন। তার মানে আপনার কাছে কোনো ইনফরমেশনই নেই। কিসের জন্য কি চাকরি করছেন আপনারা? প্রজাতন্ত্রের কোন ধরনের কর্মচারী আপনারা? এই প্রশ্নগুলো কেন হবে না আগে? এইটা তাহলে ক্রিমিনাল অফেন্স। ইউএনও সাহেব যা করেছেন এটা ক্রিমিনাল অফেন্স, ওসি সাহেবের অফেন্সটা ক্রিমিনাল অফেন্স। আমার সামনে 2টো তত্ত্বাজা লাশ, আমার সামনে হচ্ছে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার 211 নম্বর ধারায় তো এদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা চলে। এদের বিরুদ্ধে আমি এই অভিযোগগুলো কেন তুলব না? এটা তো হচ্ছে তার যে ডিউটি আছে, তার প্রফেশনাল যে ক্যারেক্টারের মধ্যে তার থাকার কথা, সেটা তো এইগুলো তো প্রফেশনাল ক্যারেক্টারের মধ্যে মোটেও পড়ে না। এই জায়গাটাতে তাকে ক্রিমিনাল লাইবিলিটির জন্য আলাদাভাবে ক্রিমিনাল কেস হবে না কেন? কিন্তু আপনি বাংলাদেশের যে বাস্তবতা, আপনি কি মনে করেন যে তাদের বিরুদ্ধে কেউ এলাকার কেউ থানায় গিয়ে বা কোর্টে গিয়ে ক্রিমিনাল মামলা করে সে মামলায় টিকতে পারবে? যেখানে আপনি তাদেরকে গুলি করে আগুন দিয়ে জ্বালিয়ে লুটপাট করছেন। এই যে বুলবুলের কথা বলছেন, বুলবুল 6 তারিখে ঘটনা ঘটার আগে নিজে এলাকায় ঘুরে ঘুরে মাইকিং করেছে যে যা পারো লুটপাট করো, আমরা ফেরত চাইবো না। এই বুলবুল এখনো আপনাদের সামনে টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে বেড়াচ্ছে, হি ইজ ফ্রি বার্ড। তাকে আপনি এখানে বসেই বলছেন যে দিস 2 পিপল আর রেসপন্সিবল। কে? আপনার এমপি এবং তার শ্যালক হচ্ছে বুলবুল, আপন শ্যালক হচ্ছে কিন্তু বুলবুল। তাদেরকে আপনি ওপেন ঘুরতে দিচ্ছেন। তারা আজকে যখন সবাই গেছে, আমি এলাকার লোক আমাকে জানাচ্ছিলেন যে তাদের লোকজন এখানে এমন ভাবে সারাক্ষণ ছিল, তারা নিজেদের মনের কথা কাউকে খুলে বলতেই পারেননি।
আপনি তদন্ত দল গিয়ে কি করবেন যদি কথা বলার সুযোগ না পায়? আপা, এখন যে প্রশ্নটা আপনি যেটা বলেছেন নাসিরনগরে যে সমস্যাটা বা এখানে যে সমস্যা জানাচ্ছে, তার মানে জানাচ্ছে এটা কোন জায়গায় কিন্তু পরিষ্কারভাবে চলে আসছে, মোশাররফের নাম চলে আসছে। ইনি সাধারণ সম্পাদক ছিলেন সমিতি ভূমি উদ্ধার, বাগদা ইকু ফার্ম ভূমি উদ্ধার কমিটি। 2 বছর থেকে উনি 50 টাকা করে সপ্তাহে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এক নম্বর এটা প্রকাশ্যে ইয়ার জন্য। তো উনি যেটা বললেন যে কেসের মধ্যে যদি মনে করেন যে আপনি এটা দেখতে পাননি, ওটা দেখতে পাননি, কিন্তু এইটার তো কাগজ আছে, ওদের কাছে কাগজও আছে, ওই কমিটি কাগজে প্রতি সপ্তাহে যে টাকাটা দিয়েছে সেই টাকাটাও ইয়ে হচ্ছে, কে নিয়েছে সেটাও আছে। ইলেকশনে দাঁড়ানোর দরকার ছিল, ওদের ভোট নিয়ে জিতেছে, জিতে এখন উল্টা দিকে চলে গেছে। তো উনি একটা মহিলা নিশ্চয়ই দেখেছেন আপনি, উনি বললেন যে বাড়ি বানিয়ে দিয়েছিল ওই আমার বাড়ি পুড়িয়ে দিয়েছে, এখন আমরা কি করব? এই অবস্থাতে উনি যেটা বললেন এটা তো একদম ঠিক কথা। যারা একদম সরাসরি জড়িত এবং যাদের কথাগুলো সরাসরি বলা হচ্ছে তাদের ব্যাপারে কি হবে? দেখেন, আমরা সমাজবিজ্ঞানে এই বিষয়টা পড়াই যে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্যাল ইকোনমি, এটা একটা পলিটিক্যাল ইকোনমির মডেল। এই মডেলটাতে যারা রেন্ট সিকার্স বলি আমরা, যে যারা আসলে ভূমি দখল করে, এবং এই ভূমি দখলকারীরা কিন্তু রাজনৈতিকভাবে প্রভাবান্বিত হয়, এবং রাজনৈতিক একটা শক্তি না থাকলে কোনোভাবেই সম্ভব না আমার পক্ষে ভূমি দখল করা। আমি তত্ত্বাবধায়ক সরকারের সময় ছোট্ট করে একটু বলি, আমাদের ব্যক্তিগত একটি প্রপার্টি পান্থপথে দখল হয়ে গিয়েছিল। তা আমরা খুব অবাক, তত্ত্বাবধায়ক সরকারের সময় এটা হলো কেন? সেটা অন্যরকম একটি মানে ব্যাকআপ ছিল ওই ভদ্রলোকের, যে কিনা আমাদের জমিটা দখল করতে পেরেছিল, পরে আমরা উদ্ধার করেছি। যাই হোক, ওইখান থেকে আমি শিখেছি যে এই যে মডেলটা কাজ করে, এই মডেলটা কিন্তু আপনার আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে চলে আসে, এই পলিটিক্যাল ইকোনমি মডেলটা। এবং এটা একটা মানে আপনি বলবেন আনহোলি অ্যালায়েন্স হচ্ছে রাজনীতিবিদের সাথে আইন শৃঙ্খলা বাহিনী এবং সেখানকার কিছু ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের। এখন এইখানে একদমই আপনার বলতে পারি আমরা যে তার হিসাবে ব্যবহার হয়েছে আমাদের এই সাঁওতাল জনগোষ্ঠী। এবং তারা তো আমি শুরুতেই বলেছি যে প্রান্তিক, কোনো ভূমি নেই, দরিদ্র, স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, কোনো সুযোগ সুবিধা নেই। এবং তারপরে আপনি জানেন যে অনেক আদিবাসী নেতা আছেন, ওইসব সাঁওতাল নেতা, যারা কিনা এখনো তাদের স্ত্রীরা অনেক বাড়িতে ডোমেস্টিক হেল্প হিসাবে কাজ করে। আমি আমার গবেষণার সময় দেখেছি, আমি যখন তাদের বাড়িঘরে গিয়েছি। এবং পার্বত্য এলাকার মতো কিন্তু এই এলাকার জনগণ, আদিবাসী জনগণ কিন্তু এভাবে সম্মিলিতভাবে একটা জায়গায় দাঁড়াতে পারে না। ওখানে জিওপলিটিক্যাল রিজন একভাবে দাঁড়িয়ে গেছে, কিন্তু সমতলের আদিবাসীরা বিভিন্নভাবে স্ক্যাটার্ড। এবং এই কারণে এইখানে যে তদন্তটা হবে, এখন যেটা একজন বক্তা বলছিলেন, মানবাধিকার কর্মীরা যারা গেছেন, সেই সর্ষের মধ্যে ভূত থাকলে, হ্যাঁ, সর্ষের মধ্যে ভূত থাকলে কিন্তু সেটা চলবে না। এখানে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ কাউন্সিলটা মাত্র শেষ করেছেন, তিনি বারবার বলেছেন তোমরা তৃণমূলে ফেরত যাও, তোমরা সুন্দর করে কাজ করো, সামনে আসন্ন নির্বাচন, জাতীয় নির্বাচন। সেখানে আমাদের দেশে যারা লিঙ্গুইস্টিক মাইনরিটি বা এথনিক মাইনরিটি বা রিলিজিয়াস মাইনরিটি, তারা কিন্তু একটি মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা সম্পন্ন রাজনৈতিক দলেরই তারা কিন্তু অনুসারী। তারা জানে যে এখান থেকে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি হবে এবং এটা বহুত্ববাদের একটি সৌন্দর্য। সেইখানে সেই বহুত্ববাদকে গলা টিপে মারছেন এই যে রাজনৈতিক দলটি ক্ষমতাসীন কিছু লোক। তাদের একটা যে কাজগুলো তারা করছেন সেটাকে যদি ধামাচাপা দেওয়া হয় তাহলে কিন্তু এটা আমাদের জন্য ভালো নয়। অর্থাৎ কিছু কিটের জন্য পুরো দলটির ইমেজ নষ্ট হতে পারে না। সেজন্য আমি মনে করি যে রাজনৈতিকভাবে এখানে সদিচ্ছা থাকতে হবে যে এই সমস্যাটা কিভাবে সমাধান হবে। আর কোনো গোবিন্দগঞ্জ আমরা যেন শুনতে না পাই, আর কোনো নাসিরনগরের কাহিনী যেন সামনে না আসে। শেষ পর্যায়ে আছে, এখন যদি সামারি হয়, বিচার বিভাগ তদন্ত দাবি করেছে, এখন পর্যন্ত কিন্তু আমরা এই জিনিসগুলো খুঁজে পাচ্ছি না। একটা ঘটনা তো ঘটেছে, মানুষ মারা গেছে, রংপুর মেডিকেলে কিন্তু এখনো চিকিৎসাধীন আছে, হ্যাঁ চিকিৎসাধীন আছেন। কিন্তু এই অবস্থাতে তাদের দাবি আরো অনেক বেশি, যে যারা ভয়ে হাসপাতালে যায়নি, এই ধরনের কথা বলা হয়েছে। তো এখন এই যে এই লোকগুলো, উনি যেটা বললেন যে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, এইরকম যদি মানে যারা স্থানীয় পর্যায়ের বা ওই এলাকার যারা প্রভাবশালী লোক বা ক্ষমতাশালী লোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কি? ওই যে বললো সর্ষে ভূত থাকলে দুটো জিনিস আছে। একটা হচ্ছে, প্রথম আমি যেটা বলবো, এটাকে নিয়ে কেউ যাতে আবার বেশি রাজনীতি, অতি রাজনীতি করতে না যায়। অতি রাজনীতি করতে গেলে আরো যাদের নিয়ে আমরা কথা বলছি, যাদের কথায় আমরা এখানে, যাদের পক্ষে আমরা দাঁড়াচ্ছি, তাদেরই ক্ষতি করা হবে, তাদের লাভ হবে না। বিশেষ করে আমাদের এখানে কিছু কিছু সংগঠনের শক্তি আছে, বাম সংগঠন বলো অন্যান্যরা, তাদের তো সাংগঠনিক তারা দুর্বল, এরকম ইস্যু পেলে তারা সেগুলো ধরতে চায়।
তারা যাতে ওগুলোকে ধরে প্রকৃত সত্য তুলে ধরে যেটা হওয়া দরকার সেটা হওয়ার জন্য যাতে তারা কাজ করে, এক্সপ্লয়েট যাতে না করে এটাকে। আর এখানে মূলত হচ্ছে সরকারের দায়িত্ব। আজকে আপনি ধরেন আজকে এই ঘটনার সঙ্গে ইয়েটাই যদি বলে, যদি আজকে বিএনপি 2-4 জন লোক থাকতো, যে বিএনপির কোনো নেতা, থানা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি, জেলা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি বা এরকম কোনো লোক এই কাজগুলো করেছে, তাইলে সঙ্গে সঙ্গে কি অ্যাকশনগুলো হতো? এক্ষেত্রে কেন হবে না? ঘটনা তো এই ঘটনাই, কিছু লোক নিঃস্ব রোগে বলেন, আর বর্ণনা তো দরকার নেই, সাঁওতালদের সম্পর্কে আমরা সবাই জানি। তো এখন এদের উপরে এরকম একটা নির্মম নিষ্ঠুর ঘটনা ঘটলো আজকে কয়দিন, প্রায় সপ্তাহখানেক হয়ে যাচ্ছে, প্রায় হয়ে যাচ্ছে, কিন্তু কোনো অ্যাকশন তো নাই। এই যে এখন টেলিভিশনে ইন্টারভিউ দিচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, এমপি সাহেবও বক্তৃতা করছেন, কথা বলছেন, তো কেন ওনাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে না, আনা হচ্ছে না? এটা না হলে যেটা হবে, সরকার দলের উনি যেটা বললেন যে কমিটমেন্ট আছে, যেটা সেই কমিটমেন্ট যদি খালি প্রধানমন্ত্রীর কমিটমেন্ট থাকলে হবে না, এই কমিটমেন্ট বাস্তবায়নের জন্য তার যে কর্মী বাহিনী, তিনি যাদেরকে গ্রামে যেতে বললেন কাউন্সিল থেকে, অর্থাৎ ভোট নেওয়ার জন্য, তো কাউন্সিল থেকে গিয়ে তারা যদি এই কাজ করে তো ভোট তো ভালোই আসবে। তো এটা আরেকটা সাইকোলজি মতো তার মধ্যে কাজ করে। এখন তো ভোট লাগে না নির্বাচনে, লাগবে দরকার নাই, আর সাঁওতালদের ভোট, হিন্দুদের ভোট বা অমুকের ভোট ছাড়াই যখন এমপি হয়ে যাওয়া যায়, তো তাইলে আর হয়ে যাবে, আমরা ক্যান্ডিডেট জিতে দেব, এই মানসিকতা যদি কাজ করে তাইলে এগুলো তো বন্ধ করা যাবে না। কিন্তু এগুলো বন্ধ করতে হবে, করা দরকারটা, না হলে খালি এই যে আমাদের একের পরে ঘটনা ঘটছে, সে রামু থেকে শুরু করে কয়টা ঘটনা ঘটলো, এবং খুব বড় বড় ঘটনা, এবং সবগুলোর সঙ্গে আমরা তো এটা প্রকাশ্যে মিডিয়া তো এসছে, আলোচনাও করছি যে প্রভাবশালী রাজনৈতিক শক্তি, রাজনৈতিক ব্যক্তিরা জড়িত, এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় না, কোনো অ্যাকশন হয় না। এখন পর্যন্ত একটা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত অপরাধের দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হয় না। সেটা যদি না হয় তাইলে আইনজীবী হিসাবে কি ব্যবস্থা আপনি সাজেস্ট করেন? একদম খুবই যে সিচুয়েশনটা আছে, এটা যদি আপনার সুষ্ঠু তদন্ত না হয় তাহলে আসলে আস্থাটা ফিরে আসবে না। সেই জন্য আসলে উপরের থেকে একটা তদন্ত টিম না গেলে ওখানে গিয়ে সঠিক তদন্ত হবে না। এটা একটা ব্যাপার, তদন্তের জায়গাটা। আমি আসলে নিজেও চাইবো যে বিচার বিভাগীয় একটা তদন্ত যদি করা যায় তাহলে সবচেয়ে ভালো হয়। এক, দ্বিতীয় হচ্ছে তাদের যদি আসলে আপনি একটা জিনিস খেয়াল করেন, এই মিলের ম্যানেজারও কিন্তু বলছিলেন মিডিয়ার কাছে যে তারা এবার 600 একরের মতো জমি চাষ করেছেন ইকো চাষের জন্য। ওনাদের এই মিলটি খোলা থাকে কতদিন? ওনারা বলছেন 40 থেকে 45 দিনের কথা বলছেন। আমাদের জানা মতে 10 থেকে 11 দিন, যাই হোক ওনা 45 দিনই ধরে নিচ্ছি। যদি 45 দিন খোলা থাকে, 600 একর জায়গাতে কতটুকু আখ চাষ হয় সেটা আপনার কাছে কি মনে হয় না অনেক বেশি উদ্বৃত্ত থেকে যাবে? এই যদি 45 দিনও মিল খোলা থাকে, তাহলে এই ইক্ষোগুলো চাষ হচ্ছে কোন মিলের জন্য, কাদের জন্য? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আসলে এই ফার্মের জন্য এই 600-700 একরের চেয়ে বেশি জায়গা আসলে প্রয়োজনও হয় না। বাকি জায়গাগুলোতে যদি এদেরকে পুনর্বাসন করা যায়, আমি ধরে নিচ্ছি কথার কথা, এখানে হচ্ছে ধরেন 5000 আমি কথার কথা ধরে নিচ্ছি আদিবাসী এবং বাঙালিদের দাবি আছে, তাদের কাগজপত্র দেখে যদি মনে হয় যে এদের দাবিগুলো সঠিক, তারপরে গভর্নমেন্ট যদি মনে করে যে আমি 500 একর জমিতে তাদেরকে পুনর্বাসন করব একটা শর্তে, যে তারা ইক্ষু চাষি করবে এবং সেই ইক্ষু বিক্রি করবে হচ্ছে মিলের কাছে, তাহলে তো আমার তো মিলটাও টিকে যায়। আমি তো চাই না, বা এরা স্থানীয়ভাবে কেউ কিন্তু বলেনি কখনো যে আমরা মিল বন্ধ হয়ে যাক, সেটা চাই। মিল চলুক, বরঞ্চ বাংলাদেশে মিল টিকিয়ে রাখাটাই দরকার। মিল টিকিয়ে রাখার সংগ্রামটাই আরো বেশি জোরদার হওয়া দরকার। এই রিফাইন করা চিনি খেতে খেতে আপনি আসলে পুরো জাতিটাকে শেষ করছি। এতে লাভ হবে হচ্ছে রিফাইনারিগুলোর, যারা ব্যক্তিগতভাবে এইসব ব্যবসাগুলো ফেলেছেন। কিন্তু এই সরকারিভাবে এই লাল চিনি সারা পৃথিবীতে জানেন হচ্ছে এই লাল চিনির দাম আরো কিন্তু বেশি, ব্রাউন সুগার কিন্তু শরীরের জন্য ভালো, বরঞ্চ এখানে আমাদের প্রমোট করার কথা। মানে এই জিনিসটা আপনি করছেন যে যদি জমি করতে হয় বাকি জমিতে, তো এখানেই করতে পারবেন, তাদেরকেই বলেন যে তোমরা করো, এই চুক্তিতে আপনি লিজ দেন না তাদেরকে। আমি একটা ছোট কথা বলবো, দেখেন এই সমস্যাগুলো যদি না আসে, একটা দাবি আছে কিন্তু সমাজতলের আদিবাসীদের, তাদের জন্য একটা পৃথক ভূমি কমিশন করা প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।